আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি প্রতিদিনের মতো, আর টিফিনও বানিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য আজকে বানিয়েছি মুড়ি আর তেল বেরেস্তা, যেটাকে আমাদের ভাষায়, আমাদের গ্রামের ভাষায় বলা হয় তেল ফোটানো, আর চানাচুর মাখিয়ে মুড়ি। আজকে সেরকম কিছু বানাইনি, ওইটাই খাবো, কারণ ওটাও খেতে মাঝে মাঝে ইচ্ছা করে। সব কিছুই তো একদিন একদিন করে খেতে ইচ্ছা করে, তাই না? তা চাটা বানিয়ে নিয়েছি, আদা দিয়েছি চাটায়, আরিয়ানের জন্য, আমার জন্য, আর আরিয়ানের পাপার জন্য। আর মুড়িটাকে মেখে নেবো। মুড়িটাতে তেল যে বেরেস্তা করেছিলাম সেটা মাখিয়ে নিয়েছি প্রথমে, আর একটু চানাচুর নিয়ে নিয়েছি, তাহলে খেতে খুব টেস্টি হয়। আর আরিয়ান আমার হেল্পার ম্যান দাঁড়িয়ে আছে আমার জন্য। আজ সকাল থেকে উঠেছে 5:30টার সময় আমার পিছু পিছু, আর আমাকে প্রচণ্ড জ্বালাতন করছে আজকে। এটা করো, কোলে নাও, রান্না করতে দাও, ওই করো, সেই করো। তা আমরা খেতে বসে পড়েছি, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এত জ্বালাতন করছে, কি করা যায় বলুন তো? ভাবলাম ওকে একটু কাজে লাগিয়ে দিই, তাহলে যদি আমাকে জ্বালাতন করাটা বন্ধ করে তো করবে। ওই জন্য ওকে কাজে লাগিয়ে দিয়েছি, বেসিনটা পরিষ্কার কর, কারণ সব থেকে বেশি নোংরা ওই করে। তা খাওয়া দাওয়া কাজ করার পরে ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে রুটি আর ওর পাপার জন্য ডালের তরকারি বানিয়েছিলাম, সেই ডালের তরকারি আর সস একটু সুন্দর করে গার্নিশ করে দিয়েছি ভালো লাগবে বলে। তা ওকে দিয়ে দিচ্ছি খেতে। ও খেয়ে নিক, ওকে খাইয়ে দিতে হবে, ও খেতে পারবে। খেতে তো পারবে না নয়, খেতেও পারে, কিন্তু প্রচণ্ড টাইম নেয়, আর মোবাইল দেখার ছলনায়, মোবাইল দেখার লোভেও আস্তে আস্তে খাবে। তা খাইয়ে দাইয়ে কাজ করে নিয়ে ওকে চান করাতে এসেছি। দেখুন, দেখুন বালতির ভেতরে ঢুকে কেমনভাবে পড়লো দেখলেন? তবু ওর কোনো রকমের কোনো তুয়াক্কা নাই, পরোয়া নেই কাউকে। পড়েছি তো পড়েছি, কী হয়েছে? এরকম অনেক পড়ি নাকি, এরকম ব্যাপার ওর। তা গাড়িগুলোকে ধুচ্ছে, ও গাড়ি ওয়াশ করছে। আমি বলছি তুই কী করছিস? ও বলছে কার ওয়াশ। আগে ও কার ওয়াশ করবে, তারপরে নিজেকে ওয়াশ করবে। তা গাড়িগুলো ওয়াশ করে নিচ্ছে। ভাগ্যিস পানির ঘর মালিক পানির বিল নেয় না, পানি ফ্রিতে দেয়, না হলে পানি মনে হয় আমার, ও বিল করে মনে হয় 10,000 টাকা পানিরই বিল করতো। এত পানি সারাদিনে ও ঘাঁটে, যত যাই বারণ করুন শুনবে না, পানি ঘাঁটবে। তা আমাদের মা ছেলে দুজনেরই গোসল করা হয়ে গেছে, তারপরে রান্না বসাতে চলে এসেছি। আজকে রান্নায় দুটো আইটেমই হবে, শুধু দুটোই মানে সিম্পল। ঘরে কোনো সবজি নেই, যা সবজি ছিল সব শেষ। আজকে হাটবার, আজকে সন্ধ্যাবেলায় হাট হয় এখানে। তা সন্ধ্যাবেলায় যেয়ে নিয়ে আসবো, তো দিনের বেলায় রান্নাটা করে নেবো। সন্ধ্যাবেলায় আনার পরে রান্না করা যায় না, সম্ভব হয় না, কারণ বাচ্চা নিয়ে প্রচুর, নিজে থাকলে একা একা ওরকম করে, যখন আগে ছিলাম যেখানে, ওরকম করে রান্না করতাম, বাজার হাট নিয়ে আসতাম, তারপরে টাটকা টাটকা জিনিস দিয়ে সেদিন রান্না করে খেতাম, শাক সবজি। কিন্তু এখন আর হয় না গো সেইটা। এখন বাচ্চা আছে না, বাচ্চা নিয়ে সব কিছু আগের মতো কি থাকে, সব চেঞ্জ হয়ে গেছে। আমি আদা রসুন ছিলে নিচ্ছি, রসুন ছিলে নিচ্ছি। আজকে সয়াবিনের তরকারি হবে আলু দিয়ে, আর এই দিনটাতে আমরা সয়াবিনের তরকারি করি, কারণ কিছু যত সবজি থাকে না, শুক্রবার সবজি থাকতো, যদি আমার কাছে যদি ফ্রিজ থাকতো, আমি ওখানে সংরক্ষণ করে রাখতে পারতাম। কিন্তু এই গরমে এতদিনের সবজি ক্যারি করা সম্ভব নয়, রাখাও সম্ভব নয় কোনোভাবেই। এভাবে রাখতে গেলে সেটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তাহলে নষ্ট পচে পয়সা দিয়ে এনে লাভ আছে? তার থেকে সয়াবিন খাবো। সয়াবিনেও তো কম ভিটামিন নেই বলুন। আর এই দিকটায় যেটা হচ্ছে, ওইদিকে এখনও আমি চাপাইনি রান্না, এইদিকে আমি জোগাড় করছি, আর এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি। ওই দেখুন গ্যাসটা জ্বলছে, ওটাই একটা শুকটি রান্না হচ্ছে। শুকটি রান্না খেতে ইচ্ছা করলো, দেখলাম গরমটাও একটু কম আছে, তা শুকটি খাই, কারণ গরমেতে বেশি এইসব উল্টোপাল্টা খাওয়া উচিত নয়, শুকটি ফুকটি, কারণ শুকটিটা তো একটু রিচ করে রান্না করতে হয়, না হলে তো ভালো লাগে না। তা আজকে ওই জন্য দুটো বেগুন ছিল, বাস অবশিষ্ট বেগুনই ছিল দুটো, তো ওই বেগুন দুটো দিয়ে শুকটি আর একটুখানি আলু দিয়ে চাপিয়ে দিয়েছি। আর আমরা প্রথম থেকে অনেক জায়গায় থেকেছি জানেন, আপনাদের সঙ্গে একটা গল্প করি, আমার মানে কোথায় কোথায় আমি থেকেছি, ঘুরেছি। আরিয়ানের পাপার সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরেছি। যেরকম প্রথম আমার বিয়ের 6 মাস পরেও কাজে চলে এসেছিলো, তারপরে মানে 6 মাস আগেও ওখানে একটা কলেজে প্রফেসরি করতো। তারপরেও এখানে এসেছিলো কাজের জন্য, আর এখানে কাজে এসেছিলো প্রথমে পুনেতে। তা পুনেতে এসেছিলো 6 মাস এখানে ছিল পুনেতে ওই একাই। তারপরে 6 মাস পরে আমার শ্বশুরমশাই আমাকে পুনেতে ওর কাছে রেখে গিয়েছিলো। তা সেখানে এসেছিলাম যখন, সেখানে একা একা প্রথম কেমন একটু ভয় লাগতো। এখানে যেমন এখন থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে, সেই রকম একটা অভ্যাস। এখানে আমার কিছু মনেই হয় না, বাইরে থাকা বা কিছু ভয় টয় লাগে না।
আর প্রথম আমার ভীষণ ভয় লাগতো, মানে একা একা কেমন বোকা খ্যাপা। আরিয়ান তখন তো বাচ্চাও ছিল না, একা একা সারাদিন সময় কাটতো না। তা ওখানে একটা কোম্পানি ছিল, কোম্পানিতে আমি কাজ করতাম। তো ওইখানে কোম্পানিতে যখন আমি গিয়েছিলাম কাজের জন্য, তখন আরিয়ানের পাপা আমাকে কোনোদিনই পছন্দ করে না যে আমি কাজ করবো বা কিছু, ওর ভালো লাগে না কেন জানি না। তা ও আমাকে বলতো যে তোমাকে কিছু করতে হয় না, আমি তো করছি। তবু আমি বলেছিলাম যে দেখো, আমি সারাদিন ঘরের মধ্যে বসে বসে কী করবো বলো তো, আমার না সময় কাটে না। আর আমার একটা দিদি ছিল, মানে একজনকে আমি দিদি বলতাম, দুর্গা নাম, এখনও আমাকে ফোন করে, আজ থেকে প্রায় 5 বছর আগে, এখনও মনে রেখেছে। তার ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসতো। মেয়ে ছিল একটা, মেয়েটার সঙ্গে ভালোবাসতো কিন্তু অতটা নয়। ছেলেটা ভীষণ, একটু যদি শরীর খারাপ হতো না, মাথার কাছে এসে মাথা টিপে দিত, আমার এখনও মনে আছে, খুব ভালোবাসতো। তা ওখানে ওকে বলে কয়ে একটা কোম্পানিতে কাজে যেতাম। প্রথম যেতাম তো মোবাইলে দেখতাম যে ক্রাইম পেট্রোলে এই ধরে নিয়ে চলে যাচ্ছে, ওই নিয়ে চলে যাচ্ছে, আমার ভীষণ ভয় করতো। কিন্তু তারপর আস্তে আস্তে থাকতে আমার ভয়টা কেটে গেছে। তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আলু কাটাও হয়ে গেল, আর আলুটাকে ভেজেও নিই। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। সয়াবিনটাকে আমি প্রথমেই গরম পানিতে দিয়ে রেখে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম, দিয়ে ওখানে থাকতে আরিয়ান আমার কাছে এলো, মানে আমার পেটে এলো, আমি প্রেগনেন্ট হলাম। তো ওখান থেকে আমাকে বাড়ি দিয়ে গেলাম। আমি থাকতে পারছিলাম না, আমার প্রচুর প্রবলেম হচ্ছিলো, খেতে পারছিলাম না, কেমন হয়ে গিয়েছিলাম, ওজন বাড়ার জায়গায় ওজন কমে গিয়েছিলো। তা ওখান থেকে বাড়ি দিয়ে গেল। বাড়ি থাকতে এসে এমন চেঁচাই না। তো ওখান থেকে বাড়ি এলাম। বাড়ি এসে আরিয়ান হওয়ার পরে তখন আবার করোনা সময় শুরু হয়ে গেল। আমার যখন 7 মাস তখন করোনা শুরু হয়ে গেল। তা আরিয়ানের পাপা ওখানে লকডাউন, পুরো লকডাউন শুরু হয়ে গেল। তা আরিয়ানের পাপা আর ওখান থেকে আসতে পারলো না। আমার প্রেগনেন্সির সময় আসতে পারলো না, আমার ডেলিভারির সময় আসতে পারলো না। আরিয়ানের পাপা আমাকে দিয়ে গিয়েছিলো আমার যখন প্রেগনেন্সির 3 মাস বয়স তখন। আর আরিয়ানকে আর আমাকে নিতে এসেছিলো আবার রিটার্ন যখন আরিয়ানের 5 মাস বয়স তখন আরিয়ানের পাপা আবার পুনে থেকে নাগপুরে শিফট হয়ে গিয়েছিলো, কোম্পানি চেঞ্জ করেছিল। তা আমরা আবার নাগপুরে গিয়েছিলাম। নাগপুরটা আমাদের বাড়ি থেকে, মানে কলকাতা থেকে 1 রাতের রাস্তা, কিন্তু মুম্বাই পুনে ওটা তো তার ডবল না। তাতে ভালোই হয়েছিল, অর্ধেক রাস্তা কমে গিয়েছিল। আর আরিয়ানের তখন 5 মাস বয়স। এই 5 মাসের শিশুটাকে নিয়ে আমি একা থেকেছি, একা ঘরের সমস্ত কাজ করেছি, সব কিছু করেছি। আমি যে কীভাবে সামলেছি সেটা আমি জানি। আর ওই আরিয়ানকে হওয়ার জন্য আমি কম জায়গায় মানসিক করিনি, প্রত্যেকটা পীরতলায় মানসিক করেছি, আল্লাহর কাছে দিনরাত চেয়েছি। কারণ আমার 1.5 বছর বিয়ে হয়ে গিয়েছিলো, তখন আরিয়ান আসেনি আমার পেটে। তো আমার ভয় লাগছিলো যে কী হলো, এখনও হলো না কেন, কি হচ্ছে। তা আমি আল্লাহর মন হয়েছিল যখন, আল্লাহ তখন দিয়েছে। আল্লাহর যা ইচ্ছা হবে সেটাই তো করবে, আমাদের হাতে তো কিছু নেই। আমি তখন সেটা বুঝতে পারিনি। আর কি বলবো, টেনশন হচ্ছিলো প্রচুর। ওই টেনশনের ভয়ে এদিক ওইদিক, মানে মনে মনে কত কী চিন্তা আসতো। তা যাই হোক, শেষমেশ আরিয়ান আমার কাছে এলো। তারপরে 5 মাসে যখন নিয়ে এলো, তখন আরিয়ানকে নিয়ে একা একা থাকা প্রচণ্ড কষ্ট। সেই ভেবে তখন আবার যখন আরিয়ানের 1 বছর 1-2 মাস বয়স, তখন আবার ও অন্য কোম্পানি জয়েন করবে বলে, কোম্পানিতে প্রবলেম হচ্ছিলো, অন্য কোম্পানি জয়েন করবে বলে ওখান থেকে ও ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আবার আমরা কোথায় যাব, আমরা আবার রিটার্ন বাড়িতে এলাম। তা রিটার্ন বাড়িতে এসে কিছুদিন ছিলাম। আর যখন আরিয়ান 5 মাস থেকে 1 বছরের মধ্যে, আরিয়ান তখন তো প্রচণ্ড করোনা চলছিল, আরিয়ানের পাপার করোনা হয়ে গিয়েছিলো জানেন। আর আমি তো মানে ভাবছি, আরিয়ানের পাপার করোনা হয়ে যে আমার হয়ে যায় যদি, আর আরিয়ানের যদি হয়ে যায় তাহলে আমি কী করবো। আমি তো ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। আর বাড়ির সামনে দুমদাম করে লোক মরে যাচ্ছে। গ্রামের মানুষগুলো কেমন, কারোর কথা শোনে না, বাড়ির সামনে দুমদাম করে লোক মরে যাচ্ছে। তো আমার ভীষণ ভয় করছিল। আল্লাহ করে আরিয়ানের পাপা ভালো হয়ে গিয়েছিলো, সুস্থ হয়ে গিয়েছিলো। আর আমরা নেগেটিভ ছিলাম, আমাদের কিচ্ছু হয়নি। কারণ আরিয়ানের পাপা বুদ্ধি করে, আরিয়ানের পাপার প্রথমেই স্মেল আর টেস্টে চলে গিয়েছিলো। ওই জন্য আমাদের সঙ্গে থাকতো না, আলাদা থাকতো। 2টো রুম ছিল, আলাদা রুমে থাকতো। তা আল্লাহ করে ওই জন্য ভালো ছিলাম। আর এদিকে আমার সয়াবিন রান্নাও হয়ে গেছে, আর এদিকে শুকটি মাছ রান্নাও হয়ে গেছে। তাই কি বলবো আপনাদেরকে, প্রচণ্ড মানে কষ্ট পেয়েছি তখন। টেনশনে কান্নাকাটি করতাম, ওর সামনে কাঁদতাম না, পিছনে কান্নাকাটি করতাম। তা যাই হোক, আল্লাহ আজকে সেই দিনটা দিয়েছে, পাল্টে দিয়েছে। তা আমি আরিয়ানকে ভাত খাই নিচ্ছি। আরিয়ানকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে মনেই হচ্ছে না যে কখন আমার এগুলো সব পেরিয়ে চলে যাচ্ছে। আরিয়ানের ভাত, সয়াবিনের তরকারি আর ডিম। আর তারপরে আমরা শিফট হয়েছিলাম কোথায়, তারপরে প্রথমে পুনে, তারপরে নাগপুর, তারপরে মুম্বাই, আবার ফিরে গিয়ে নাগপুর, তারপরে এখন আমরা রত্নাগিরিতে। 5টা জায়গায় চেঞ্জ করা হয়ে গেল। আমার এখানে বাইরে থেকে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার আর কিছু মনে হয় না।
আর বাইরে থাকি, হাজব্যান্ডের সঙ্গে থাকতে ভালো লাগে, বাড়িতে থাকতেই পারি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের অনেক লোক, কিন্তু হাজব্যান্ড নেই, সেখানে নিজের ভালো লাগে না থাকতে, মনে হয় যেন ও থাকলে জিনিসটা আরও ভালো হতো। তো ওর কাছেই থাকি, ওর সমস্ত কাজকর্ম করি, ওকে ভালো করে খাবার দাবার জোগাড় করে দিই। তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব মানে কাজ টাজ হয়ে গেল। ঘুমিয়ে উঠে আরিয়ান দেখুন কি বদমাইশি শুরু করেছে। আমার এই গাছগুলো নিয়ে আমি যেগুলো রান্নার জন্যে একটু সাজিয়ে গুছিয়ে দেখাই, সেইগুলোকে ওপরে ওর নজর, সবসময় এদিক ওদিক থেকে ওদিক, এত বদমাশ চঞ্চল হয়েছে কি বলবো। তা এই গল্প আবার অন্যদিন একদিন হবে, এটা অর্ধেক গল্প হলো, অর্ধেক আরও বাকি আছে আরিয়ানের সঙ্গে কি সমস্যা হয়েছিল। তা আজকের ভ্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।